তো আজকে আমরা থমাস গ্রের লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এর টেক্সটটাকে আমরা পড়ব। তো টেক্সট শুরু করার আগে আমি এই টেক্সটের একটুখানি সেটিংটা বলবো, অর্থাৎ এলিজি কোন জায়গায় বসে থমাস গ্রে লিখছেন। দেখো, ব্যাকগ্রাউন্ড ক্লাসে আমরা অলরেডি জানি যে থমাস গ্রের এলিজি হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত ওয়ার্ক, যেটা 1751-এ পাবলিশড হয়েছিল। এবং এখানে গ্রে ল্যামেন্টেশন করছে অন দ্য ডেথ অফ দ্য ভিলেজার্স অফ স্টোক পোজেস। তো তিনি ইংল্যান্ডের একটা গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে স্টোক পোজেস। সেই গ্রামটিতে তিনি ঘুরতে গেছেন সন্ধেবেলার সময়, সন্ধে বললে ভুল হবে, গোধূলির সময় তিনি বসে আছেন গ্রামের যে চার্চ আছে সেই চার্চের প্রাঙ্গণে। এবং চার্চের প্রাঙ্গণে ওই গ্রামের মানুষদের কবর রয়েছে, তিনি সেই কবরগুলোকে অবজার্ভ করছেন আর সেখানে বসে রয়েছেন। তাহলে অ্যাটমসফিয়ারটা ভেবে দেখো, আমরা গ্রেকে কেন ট্রানজিশন পোয়েট বলছি? কারণ গ্রে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছেন, যে জায়গায় বসে তিনি কবিতাটা লিখছেন, তিনি যেভাবে কবিতার সেটিংটাকে তৈরি করছেন, সেটা কিন্তু একটা রোমান্টিক পোয়েটের মতো আমরা পাই। কিন্তু গ্রের যখন ল্যাঙ্গুয়েজটাকে আমরা দেখব, ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেই ক্লাসিক্যালদের মতো। সেই কারণে তো গ্রে একজন ট্রানজিশনাল পোয়েট, অর্থাৎ পরিবর্তনের কবি। তিনি একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে যে ট্রান্সফরমেশন বা যে ট্রানজিশন বা পরিবর্তন বা চেঞ্জ, সেই চেঞ্জের কথা বলছেন। তাহলে অ্যাটমসফিয়ারটা ভেবে দেখো, গোধূলি বেলা, ফাঁকা গ্রাম, গ্রামের কবর প্রাঙ্গণ, চার্চিয়ার্ড, সেখানে একটা গাছের তলায় গ্রে বসে আছেন। এবং সেখানে তিনি বসে বসে যে মুহূর্তগুলোকে ফিল করছেন, যেটা তিনি দেখছেন, সেইগুলোকেই তিনি তার কবিতায় তুলে ধরছেন। এই ব্যাকগ্রাউন্ডে কবিতাটা লেখা হয়েছে। আমরা এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর কনটেক্সট, এর ব্যাকগ্রাউন্ড ডিটেল, এগুলো তো প্রিভিয়াস ক্লাসে আমরা জেনে নিয়েছি, তাই ওই সমস্ত কিছু বলবো না। আমি জাস্ট সেটিংটা দিয়ে তোমাদের বোঝাতে চাইলাম। এবার আমরা টেক্সটটা পড়বো। প্রথম 4 লাইন কি বলছে ভালো করে দেখো। The curfew tolls the knell of parting day. The lowing herd wind slowly over the lea. The ploughman homeward plods his weary way and leaves the world to darkness and to me. কত সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে এলিজি শুরু হচ্ছে। এলিজির মতো এত সুন্দর ডেসক্রিপশন বাবা আমরা কোথাও পাই না, কোনো কবিতায় পাই না। বেস্ট কবিতা, নেচারের ডেসক্রিপশন, ন্যাচারাল যে দৃশ্যের ডেসক্রিপশন, এরকম বিউটিফুললি কেউ দিতে পারেনি। হয়তো খুব কম রোমান্টিক পোয়েটরাও এরকম বিউটিফুল ডেসক্রিপশন দিতে পেরেছেন। গ্রে একজন ট্রানজিশনাল পোয়েট হয়ে যা ডেসক্রিপশন দিয়েছেন, কি দেখতে পাচ্ছি দেখো। আমরা এই প্রসেসে মিনিং করি এবং বোঝার চেষ্টা করি। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে, অর্থাৎ গ্রে ওই কবর প্রাঙ্গণে বসে আছেন। সেখানে কেমন পরিবেশ? কারফিউ, যেন কারফিউ লেগে গেছে, অর্থাৎ চুপচাপ নিরিবিলি একটা পরিবেশ, চারিদিকে যেন চুপচাপ। কারফিউ হচ্ছে একটা মিলিটারি টার্ম, কারফিউ হচ্ছে একটা মিলিটারি টার্ম। কারফিউ যখন জারি করা হয় দেশে, তখন সেই লকডাউনের মতো সিচুয়েশন হয়ে যায়। তোমরা প্রত্যেকে দেখেছো লকডাউন। লকডাউনে কি দেখেছো? সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গেছিল, চারিদিকে শুনশান নিস্তব্ধ একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। তাহলে গ্রে সেই রকম একটা পরিবেশে বসে আছে, বলছে যেন চারিদিকে কারফিউ লেগে গেছে, চারিদিকে যেন চুপচাপ নিস্তব্ধ, কোনো শব্দ নেই,
তবে গ্রামে তুমি যদি যাও, প্রত্যন্ত গ্রামে তুমি যদি যাও, গ্রামে যখন আস্তে আস্তে সন্ধ্যা নামে, সন্ধ্যার পর তো গ্রামে আর শহরের কোলাহল পাবে না। তুমি শহরে সবসময় কোলাহল পাবে, অ্যাম্বুলেন্সের শব্দ পাবে, গাড়ির শব্দ পাবে, আরো কিছু শব্দ পাবে, শব্দ লেগেই আছে। এখানে এখানে শান্তি নেই, শহরে শান্তি নেই। কিন্তু তুমি প্রত্যন্ত গ্রামে চলে যাও, সন্ধে হয়ে গেলেই মাঠ ঘাট ফাঁকা জায়গাগুলো কেমন নিস্তব্ধ হয়ে যায়। তাহলে গ্রে ওরকম একটা নিস্তব্ধ পরিবেশে বসে আছে, ঠিক সেই সময় একটা বেল বাজছে। টোল মানে বেল বাজা। কিসের বেল বাজছে বাবা? কারণ তিনি চার্চ ইয়ার্ডে বসে আছেন, চার্চের বেল বাজছে। দেখো, আমরা জানি চার্চে দুবার করে বেল বাজানো হয়, একবার মর্নিংয়ে আর একবার ইভিনিংয়ে। মর্নিংয়ে বাজানো হয় যখন দিন শুরু হয় সেটাকে বোঝানোর জন্য, আর ইভিনিংয়ে বাজানো হয় যখন দিন শেষ হয় সেটাকে বোঝানোর জন্য। চার্চে দুবার বেল বাজানো হয়। তাহলে এখন যে বেলটা বাজছে, এই বেলটা কিন্তু ইভিনিং বেল। কেন ইভিনিং বেল? আমরা তার পরের ওয়ার্ডগুলো পড়লেই বুঝতে পারবো। দ্য নেল অফ পার্টিং ডে। এই যে ফাঁকা নিস্তব্ধ পরিবেশের মধ্যে যে বেলটা বাজছে, সেই বেলের শব্দটা যেন একটা মৃত্যু ঘণ্টার মতো মনে হচ্ছে গ্রের কাছে। এবং গ্রে বলছে যেন এই দিন, আজকের এই দিনটা যেন আস্তে আস্তে মারা যাচ্ছে, অর্থাৎ দিবসের মৃত্যু ঘটছে। দিনের মৃত্যু ঘটলে তবে যেই তো গোধূলি হবে, গোধূলির পরেই তো সন্ধ্যা আসবে, সন্ধ্যা এলেই তো রাত্রি হবে, তাই না? তাহলে ভাবো, প্রথম লাইনের ডেসক্রিপশনটা দেখো। গ্রে বসে আছে নিস্তব্ধ জায়গায়, সেখানে একটা চার্চ বেল বাজছে এবং চার্চ বেলটা যেন বুঝিয়ে দিচ্ছে যে একটা দিন শেষ হতে চলেছে। চার্চ বেলটা যেন গ্রের কাছে একটা মৃত্যু ঘণ্টার মতো মনে হচ্ছে। ডেথ নেল, নেল কথার অর্থ হচ্ছে মৃত্যু ঘণ্টা, যেন ঢং ঢং করে মৃত্যু ঘণ্টা বাজছে এবং বুঝিয়ে দিচ্ছে দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার, ইভিনিং একবারই শেষের দিকে, অর্থাৎ এবারে সন্ধ্যা নামছে, আস্তে আস্তে অন্ধকার নামছে, গোধূলি বেলা। নেক্সট কি দেখো, দ্য লোয়িং হার্ড উইন্ড স্লোলি ওভার দ্য লি। দূর থেকে ওই ঘাসের প্রান্তর থেকে একটা হালকা বাতাস বইছে এবং সেই বাতাসটা কি ইন্ডিকেট করছে? যে একদল গবাদি পশু যেন মাঠ থেকে চড়ে আস্তে আস্তে তারা তাদের গোয়ালের দিকে ফিরছে। কত সুন্দর কথা। লোয়িং হার্ড উইন্ড, লোয়িং হার্ড মানে কি বাবা? বিলোয়িং, যে বাতাসটা নিচে প্রবাহিত হয়। অর্থাৎ গ্রে বলছে যে গোধূলি নেমে গেছে, সন্ধ্যা আসবে এবারে। গ্রামের যে রাখাল, সে হয়তো গরু চড়াতে গেছিল, গবাদি পশুদের চড়াতে গেছিল, গরু ছাগল ভেড়া সবাইকে নিয়ে চড়াতে গেছিল। সন্ধে হয়ে গেলে আর তো চড়ানো হবে না, গরু ছাগল নিয়ে বাড়ি আসতে হবে। গ্রে যেন দেখতে পাচ্ছেন দূরে, তার অনুভব হচ্ছে, মানে তিনি দেখতে পাচ্ছেন না, অন্ধকার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখতে পাওয়া সম্ভব নয়। তার অনুভব হচ্ছে যে দূরে যেন একপাল গবাদি পশু, তারা একটা তৃণভূমির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে এবং তারা যখন একসাথে আসছে, তাদের পায়ের যে বাতাসে, সেই পায়ের বাতাস দিয়ে যেন তৃণভূমিটা মাথা দোলাচ্ছে এবং সেই বাতাসটা তিনি যেখানে বসে আছেন সেখানে আসছে এবং তার গায়ে এসে লাগছে, তার গায়ে এসে লাগছে। তাহলে কত সুন্দর পরিবেশ ভাবো। নেক্সট ইমেজারি দেখো, দ্য প্লাউম্যান হোমওয়ার্ড প্লটস হিজ ওয়ারি ওয়ে। আর ওই দূরে গ্রামের ওই ক্লান্ত পথে একটা চাষি সারাদিন মাঠে খাটাখাটনির পর টলতে টলতে বাড়ি ফিরছে। অর্থাৎ একজন ক্লান্ত চাষি তার ক্লান্ত পথে
সারাদিনের পরিশ্রম করেছে সে মাঠে সে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে এবং সে ক্লান্ত পথে একবারই ক্লান্তি নিয়ে বাড়ির দিকে ফিরছে এবং গ্রে বলছে সে যখন মাঠ থেকে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছে যেন তার সাথে সাথে অন্ধকারটা আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখো তার পরের লাইনে সেটা বলছে, অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড টু মি। এবং ওই যে চাষি মাঠ থেকে, ওই দূরের মাঠ থেকে আস্তে আস্তে তার গ্রামের বাড়ির দিকে ফিরছে, যেন তার সাথে সাথে অন্ধকারটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং আমি যেখানে বসে রয়েছি সেখানেও যেন অন্ধকারটা আমাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। তাহলে কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, দেখো কত সুন্দর ল্যাঙ্গুয়েজ। প্রথমেই ইউজ করলেন তিনি মেটাফোর। তিনি একটা দিনকে ইনডাইরেক্টলি একটা ডেড বডির সাথে তুলনা করলেন, যে দিনের মৃত্যু ঘটছে। মৃত্যু তো দিনের ঘটে না, মেটাফোর। আবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ এক জায়গা থেকে পরিবর্তন হয়ে অন্য জায়গায় যাচ্ছে, অর্থাৎ ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেট, ভাবো কত রেটরিকের ব্যবহার। ট্রান্সফার্ড এপিথেট মানে কি, যখন তোমার অ্যাডজেক্টিভ এক জায়গা থেকে পরিবর্তন হয়ে অন্য জায়গায় বসে তাকে ট্রান্সফার্ড এপিথেট বলা হয়। দেখো রাস্তা কখনো ক্লান্ত হতে পারে না, দেখো ওয়ারি ওয়ে বলছে, রাস্তা কখনো ক্লান্ত হতে পারে না। ক্লান্ত কে? প্লাউম্যান ক্লান্ত। তাহলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়া উচিত ছিল, দ্য ওয়ারি প্লাউম্যান হোমওয়ার্ডস প্লডস হিজ ওয়ে। কিন্তু গ্রে সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য বলছেন, চাষি ভাই ক্লান্ত পথে বাড়ি ফিরছে। ক্লান্ত চাষি পথ দিয়ে বাড়ি ফিরছে না বলে, চাষি ভাই ক্লান্ত পথে বাড়ি ফিরছে। ট্রান্সফার এপিথেট। তাহলে প্রথম থেকে দেখো থিমটা দেখো রোমান্টিকদের মতো, এই 4 লাইনের থিমটা কিন্তু রোমান্টিকদের মতো, কিন্তু রাইটিং স্টাইলটা দেখো ক্লাসিকদের মতো, নিও ক্লাসিকদের মতো। এই যে মেটাফোরের ব্যবহার, ট্রান্সফার এপিথেটের ব্যবহার, রাইটিং স্টাইলটা কাদের মতো? নিও ক্লাসিক্যাল রাইটারদের মতো, অর্থাৎ মিল্টন, পোপ, ড্রাইডেন, তাদের মতো। দ্যাটস ওয়াই আমরা তো গ্রেকে বলি যে হি ইজ এ ক্লাসিসিস্ট বাই স্টাইল অ্যান্ড রোমান্টিক বাই নেচার, রোমান্টিক বাই থিম। তাহলে দিজ আর দ্য ফার্স্ট 4 লাইনস। প্রথম 4 লাইন পুরো অ্যাটমসফিয়ারটাকে ক্লিয়ার করলো যে গ্রে কোন জায়গায় আছে। এইবার দেখো নেক্সট 4 লাইন কি বলছে দেখো। নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড and all the air a solemn stillness holds, save where the beetle wheels his droning flight and drowsy tinkling lull the distant falls। বিখ্যাত কথা, বিখ্যাত, প্রত্যেকটা কথা বিখ্যাত। এবারে কি বলছে দেখো, now fades the glimmering landscape on the sight। তাহলে গ্রে এতক্ষণ যে জায়গায় বসেছিলেন তিনি আশেপাশের জায়গাগুলোকে আবছা আবছা দেখতে পাচ্ছিলেন, কিন্তু আলোটা এতটা কমে আসছে যে আশেপাশের ল্যান্ডস্কেপটাও তার কাছে মিট 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 করছে এবং সেটাও আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, সে আর দেখতে পাচ্ছে না। অর্থাৎ আস্তে আস্তে গোধূলি থেকে সন্ধ্যার দিকে রওনা হচ্ছে, গোধূলি থেকে সন্ধ্যার দিকে রওনা হচ্ছে। গ্রে যেখানে বসে আছে সেখানে বসে বসে গ্রে বলছে যে আমার সামনের যে দৃশ্যটা, যে ল্যান্ডস্কেপটা, সেই ল্যান্ডস্কেপটাও আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। সেই ল্যান্ডস্কেপটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে গো? ফেড হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্য অস্ত চলছে, একবারই অস্তা চলে, চারিদিকে গোলাপি হয়ে গেছে, গোলাপি হতে হতে গোলাপির মধ্যে একটা গাঢ় অন্ধকার আসছে এবং গ্রে আশেপাশের দৃশ্যগুলোকে আস্তে আস্তে যেন সবকিছুকে ঝাপসা হতে দেখছে। নেক্সট কি বলতে দেখো, and all the year a solemn stillness holds। এবং বাতাস যেন প্রচন্ড
শান্ত হয়ে গেছে। সান্ধ্যকালীন বাতাস শান্তই হয়ে যায়। সন্ধ্যেবেলার বাতাসে কি থাকে গো, একটা শান্ত ভাব থাকে, সম্পূর্ণ শান্ত ভাব। বাতাস যেন সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, চারিদিকে স্টিল, নিস্তব্ধ, একটা হারিয়ে যাওয়া পরিবেশ, যেন সেখানে কোথাও কিছু নেই, ফাঁকা, নিস্তব্ধ, শান্ত বাতাস হয়ে গেছে, একবারই হালকা একটা মৃদু বাতাস। আর কি হচ্ছে, সেভ where the beetle wheels his droning fly, এবং সেই শান্ত পরিবেশের মধ্যে একমাত্র বিটল অর্থাৎ ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এবং ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তাহলে ভাবো কত সুন্দর দৃশ্য। কোন জায়গায় গিয়ে বসে আছেন ভেবে দেখো। চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ বাতাস, তার মধ্যে একমাত্র সাউন্ড সে শুনতে পাচ্ছে, সেটা হচ্ছে ঝিঁঝি পোকার শব্দ। আর কি শুনতে পাচ্ছে, and drowsy tinklings lull the distant folds, আর ওই দূরে ওই রাস্তার বাঁকে যেন একটা গরুর গলায় বা কোনো পশুর গলায় যে ঘন্টা বাঁধা থাকে, সেই ঘন্টার টুংটাং শব্দ শুনতে পাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, গ্রামের পরিবেশ, গরুর গাড়ি থাকতেই পারে, গরুদের গড়ায় ঘন্টা বাঁধা থাকতে পারে, হয়তো কোনো চাষি তার গরু নিয়ে বা গরুর গাড়ি নিয়ে ফিরছে, এবং গ্রামের যে আঁকা বাঁকা রাস্তার যে কর্নার, সেই কর্নার থেকে হালকা তার সেই গরুর গলায় বাঁধা ঘন্টা, সেই ঘন্টার শব্দ ভেসে আসছে। কত সুন্দর পরিবেশ। চারিদিকে আস্তে আস্তে অন্ধকার, ল্যান্ডস্কেপটা ফেড হয়ে যাচ্ছে, বাতাসে একটা শান্ততা, তার মধ্যে অনলি দুটো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, বাকি চারিদিকে নিস্তব্ধতা, একটা ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দ, আর দূরে কোনো গবাদি পশুর গলায় বাঁধা ঘন্টার শব্দ। আর কিচ্ছু শোনা যাচ্ছে না, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। চারিদিকে একটা নিস্তব্ধ, যেন কারফিউ লেগে গেছে। নেক্সট কি বলছিলাম, নেক্সট স্ট্যান্ডে আমরা দেখতে পাচ্ছি, সেভ from yonder ivy mantled tower the whooping owl does to the moon complain of such as wandering near her secret bower molest her ancient solitary reign. এবার আরেকটা দৃশ্য, প্রত্যেকটা লাইনে আমরা, প্রত্যেকটা স্ট্যান্ডায় একটা করে দৃশ্য পাচ্ছি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে সেভ দ্যাট ফ্রম ইয়ন্ডার আইভি ম্যান্টেল টাওয়ার। বলছে এই বাতাসটা, ওই যে দূরে একটা উঁচু উঁচু জায়গা রয়েছে, টাওয়ার মানে এমনি লম্বা উঁচু জায়গাকে টাওয়ার বলা হয়, ঠিক আছে। চার্চ বলে কথা, চার্চ মানে বুঝতেই পারছো, সেখানে উঁচু উঁচু দেওয়াল থাকবে, গম্বুজ থাকবে, এবং সেই টাওয়ারের মধ্যে একটা আইভি গাছ উঠেছে। আইভি গাছ কি গো, লতানো এক ধরনের গাছ, ঠিক আছে। সেভ দ্যাট ফ্রম ইয়ন্ডার আইভি ম্যান্টেল টাওয়ার, তাহলে এই যে টাওয়ারটা, এই টাওয়ারের মধ্যে একটা আইভি গাছ উঠেছে, লতানো গাছ উঠেছে, এবং সেই টাওয়ারের মধ্যে সেই এখানে দ্য মুপিং আউল ডাস টু দ্য মুন কমপ্লেন, একটা বিষণ্ণ প্যাঁচা বসে রয়েছে, এবং সেই প্যাঁচাটা যেন চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদকে যেন অনেক তার দুঃখগুলো শোনাচ্ছে। প্যাঁচার ডাককে মুপিং, মুপিং মানে কি, স্যাডি, মেলানকলি, প্যাঁচারা যেন ডাকছে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে, এবং প্যাঁচারা যেন চাঁদকে তার অভিযোগ জানাচ্ছে। চাঁদকে কি করছে গো, তার অভিযোগ জানাচ্ছে। অফ সাচ
as wandering near her secret bower. এবং সে কি অভিযোগ জানাচ্ছে, যেন তার ওই ঘরের কাছে কেউ একজন এসে তাকে ডিস্টার্ব করছে। তাহলে ডিস্টার্বটা কে করছে গো? কবি তো। তাহলে কবি সেটাই বলছে, ওই যে দূরে যে আইভি টাওয়ারটা রয়েছে, যে আইভি টাওয়ার, যে একটা টাওয়ার রয়েছে, সেখানে একটা আইভি গাছ লতিয়ে লতিয়ে উঠেছে, ঠিক আছে, লতিয়ে লতিয়ে উঠেছে, এবং সেখানে একটা বিষণ্ণ প্যাঁচা সে যেন চাঁদের কাছে অভিযোগ জানাচ্ছে তার এই সিক্রেট জায়গাতে যেন কেউ ভুল করে চলে এসেছে এবং তাকে ডিস্টার্ব করছে। molest her ancient solitary reign, এবং তার এই যে লোনলি সময়ে সে যে দীর্ঘদিন ধরে এই একা জায়গাটায়, ফাঁকা জায়গাটায় রাজত্ব করে চলেছে, সেই ফাঁকা জায়গার রাজত্বে যেন কেউ ডিস্টার্ব করছে, তাকে কেউ যেন মোলেস্ট করছে। তাকে গো? প্যাঁচাটাকে। তাহলে ভাবো কত সুন্দর কথা বাবা। হ্যাঁ, তাহলে গ্রে নিজেকে বলছেন যে তিনি এত শান্ত পরিবেশের মধ্যে চলে এসছেন, তারও যেন মনে হচ্ছে ওই দূরে ওই টাওয়ারের উপরে ওই আইভি গাছের মধ্যে যে প্যাঁচাটা রয়েছে, সেই প্যাঁচাটারও হয়তো অসুবিধা হচ্ছে। প্যাঁচাটা হয়তো আজকে চাঁদের দিকে তাকিয়ে খুব বিষণ্ণভাবে কমপ্লেন করছে যে তার এই সিক্রেট জায়গাতে, তার এই সিক্রেট বাওয়ার, সিক্রেট আস্তানাতে সে যে দীর্ঘদিন ধরে সে যে রাজত্ব করছে এই চার্চিয়ার্ডের মধ্যে, সেটাকে যেন কেউ এসে তাকে ডিস্টার্ব করছে। অর্থাৎ গ্রে বসে আছেন, কবি নিজে বসে আছেন, অর্থাৎ কবি সেটা বলছেন তিনি হয়তো ডিস্টার্ব করে ফেলছেন এই শান্ত পরিবেশটাকে। নেক্সট দেখো, নেক্সট কিসের ডেসক্রিপশন পাচ্ছি আমরা, দেখো আরো কিছুটা দূরে, beneath those rugged elms that yew trees say, where heaps the turf in many a mouldering heap, each in his narrow cell forever laid, the rude forefathers of the hamlet sleep. খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট স্ট্যান্জা, প্রত্যেকটা স্ট্যান্জাই বাবা ইম্পর্টেন্ট। এই লাইনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এই প্রথম দিকের সব লাইনগুলো ইম্পর্টেন্ট বাবা, ভালো করে মনে রাখবে। এবারে দেখো ডেসক্রিপশনটা দিচ্ছেন, কি বলছেন? beneath those rugged elms that yew trees say, ওই যে দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু এলম গাছ রয়েছে, অনেক পুরনো এবড়ো খেবড়ো এলম গাছ, এবং কিছু অনেক পুরনো বড় বড় ইউ গাছ রয়েছে। দুটো গাছের কথা বলছে, একটা হচ্ছে এলম গাছ এবং ইউ গাছ। কেমন গাছ? রাগেড, রাগেড মানে অনেক পুরনো, গাছগুলো যে গোড়াগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে। ওই যে রয়েছে ওখানে একটু দূরেই বড় বড় এলম গাছ, বড় বড় ইউ গাছ। এই বড় বড় এলম গাছ এবং ইউ গাছের তলায় কি রয়েছে গো? where heaps the turf in many moldering heap, সেখানে উঁচু উঁচু কিছু মাটির ঢিপি রয়েছে এবং সেই ঢিপিগুলোতে জংলি গাছে ভরে গেছে। অর্থাৎ গ্রে বড় বড় ইউ গাছ দেখতে পেয়েছে, বড় বড় গাছ, মোটা মোটা গাছ, ইউ গাছ। কেমন করে ইউ গাছ? ইউ গাছ এমনি ঝুঁকে থাকে একদিকে বাবা, দেখেই মনে হয় বিষণ্ণ। ইউ গাছ, এলম গাছ রয়েছে, সেই গাছের তলাতে উঁচু উঁচু ঢিপি রয়েছে। উঁচু উঁচু কি রয়েছে গো? ঢিপি রয়েছে, মাটির ঢিপি, এবং সেই ঢিপিগুলোর মধ্যে গাছপালাতে পরিপূর্ণ হয়ে গেছে, ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ঢিপিগুলো গাছপালায় ঝোপঝাড়, টার্ফ, টার্ফ মানে কি? ঝোপঝাড়, ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে। ইচ ইন ইজ ন্যারো সেল ফর এভার লেড, এই ঢিবিগুলো অন্য কোনো ঢিবি নয়, এগুলো হচ্ছে ওই ইচ ইন ইজ ন্যারো সেল ফর এভার লেড, দ্য রিউড ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ। ওই যে গ্রামের
ওই যে মুখ্য সূক্ষ্ম পুরনো মানুষগুলো তাদের কবর রয়েছে এবং প্রত্যেকটা ঢিপির নিচে একটা করে কবর, এবং সেই কবরে শান্তির ঘুম দিচ্ছে কারা গো? এই গ্রামের ওই সাদাসিধা ভোলা ভালা পুরনো মানুষগুলো। হ্যামলেট মানে গ্রাম। তাহলে গ্রামের সাদাসিধে ভোলা ভালা পুরনো মানুষগুলো কি করছে? ঘুম দিচ্ছে। কোথায় ঘুম দিচ্ছে? ওই যে ইউ গাছ রয়েছে, এলম গাছ রয়েছে, তার তলায় যে ঢিবিগুলো হয়ে রয়েছে, যে ঢিবিগুলোর ওপরে গাছপালায় ঝোপঝাড়ে ভরে গেছে, সেগুলো মাটির ঢিবি। এই ঢিবির নিচে কি রয়েছে? কবর রয়েছে এই গ্রামের মানুষদের। তাহলে দেখো, এটা তো কোনো শহুরে কবর নয় বাবা, এটা গ্রামের কবর, প্রত্যন্ত গ্রামের কবর। সেখানে অত সিমেন্ট দিয়ে অত সুন্দর করে বাঁধিয়ে ডেকোরেটেড করে কবরগুলো তো করা হয়নি। এখানে প্লেন মাটি খোঁড়া হয়েছে, মানুষটাকে সেখানে পুঁতে দেওয়া হয়েছে এবং মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে এবং উঁচু মতো করে দেওয়া হয়েছে। এবার দীর্ঘদিন ধরে মাটিতে চাপা পড়ে গেছে, ঢিপি হয়েছে, এবং সেই ঢিপির মধ্যে গাছপালা প্রকৃতির নিয়মে গজিয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে। সেটাই আমাদের গ্রে দেখতে পাচ্ছেন, গ্রে ডেসক্রাইব করছেন। তাহলে গ্রে দেখো, সিম্পলিসিটি, এই গ্রামের মানুষদের সিম্পল লাইফ, তাদের যে সিম্পল জীবন, সেই জীবনটাকে এক এক করে ডেসক্রাইব করছে। তাহলে গ্রে প্রথম এই যে স্ট্যান্ডাগুলো, এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 1 থেকে 4 নাম্বার স্ট্যান্ডাতে গ্রে তার সেটিংটাকে নির্বাচন করলেন। তিনি দেখিয়ে দিলেন তিনি কোন জায়গায় আছেন, কোন স্টেটে রয়েছেন। 5 নাম্বার স্ট্যান্ডা থেকে গ্রে তার পার্সোনাল কমেন্টারি করে যাচ্ছেন। তিনি যে জায়গায় আছেন, যে মানুষগুলোর কবর দেখছেন, যে মানুষগুলো মারা গেছেন, তাদের মৃত্যুর ওপর একটা মেডিটেশন করছেন। তিনি তাদের মৃত্যুটাকে তিনি এখানে প্রেজ করছেন, তাদের মৃত্যুটাকে তিনি এখানে বই প্রকাশ করছেন, তাদের মৃত্যুর জন্য তিনি একটা মেডিটেশন করছেন বা তিনি মর্নিং করছেন। বাট এই মর্নিংটা একটা মেডিটেশন বলতে পারি। তাদেরকে তিনি তাদের জন্য দোয়া করছেন। ওই যে গানটা আছে না, আচ্ছা চলতা হু দুয়াও মে ইয়াদ রাখনা, গ্রে যেন তাদেরকে তার নিজের দোয়াতে ইয়াদ রাখছে। প্রথম 4টে স্ট্যান্ডা সেটিংটাকে ডেসক্রাইব করি। তাহলে সেটিং হয়ে গেল, কোন জায়গায় বসে রয়েছেন, কোন পরিস্থিতিতে রয়েছেন, কাদের গল্প করছেন আমরা বুঝে গেলাম। ওই গ্রাম্য ফোর ফাদার্সের গল্প, ওই সাদাসিধে, রিউড মানে কি, সাদাসিধে ভোলা ভালা গ্রামের মানুষদের কথা, যারা সাদাসিধে কিছু জানে না তাদের কথা। এবারে দেখো নেক্সট 4 লাইন। এরপর তিনি মৃত্যুর ওপর মেডিটেশন করছেন। The breezy call of incense breathing morn, the swallow twittering from the straw bill said, the cock shrill clarion or the echoing horn, no more shall rouse them from their lowly bed. বিখ্যাত কথা, বিখ্যাত কথা। The breezy call of incense breathing morn, সকাল বেলার সুমিষ্ট বাতাস। The breezy call of incense breathing morn মানে কি গো? মর্ন মানে মর্নিং, সকাল বেলার সুমিষ্ট বাতাসের ডাক। The swallow twittering from the straw bill said, ঘরের ঘরের মধ্যে কিচির মিচির চড়ুই পাখির ডাক। The cock shrills clarion or the echoing horn, মোরগের ভোরবেলার চিৎকার। or the echoing horn, বা ওই যে রাজবাড়ি থেকে নাগাড়ার শব্দ।
no more shall rouse them from their lowly bed. এই একটা জিনিসও তাদেরকে আর তাদের এই মাটির নিচে থাকা বিছানা থেকে কখনোই তুলে নিয়ে আসতে পারবে না। গান আছে দেখবে, পরীক্ষিত বালার গান, একদিন মাটির ভেতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। বাইবেলও সেম কথা বলছে। বাইবেল, কোরআন, গীতা, ভগবত গীতা যাই পড়ো একই কথা বলছে। বাইবেল বলছে, from dust you came and in dust ye be returnest. ধুলো থেকে তুমি এসেছো, মাটি থেকে তোমার সৃষ্টি হয়েছে এবং সেই মাটিতেই ফিরে যাবে। সত্যি তো বাবা, আমরা এত অহংকার, এত জ্ঞান, আমার এত সম্পত্তি, আমি এত সুন্দরী, আমার এত রূপ, আমার এত যৌবন, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি আরো কিছু, এসবের কিছুই মানে নেই বাবা। এটাই পার্থিব জীবনে। তারপরে একটা টাইম পর আমরা কিন্তু সবাই ওই এক পথের যাত্রী। শক্তি চট্টোপাধ্যায়ের খুব সুন্দর একটা কবিতা আছে, এই এলিজি পড়াতে গেলে আমার ওটা বারবার মনে পড়ে। যাবো তো শুধু এইটুকু, বাড়ি থেকে শ্মশান, আরো একটু দেরি করলে হয় না? আরো এক কাপ চা, আরো দুটো সিগারেট, আরো একটু দেরি করলে হয় না? কবিতার নাম আরো একটু দেরি করলে হয় না। আমাদের বাবা আলটিমেট জার্নি কিন্তু বাড়ি থেকে শ্মশান বা বাড়ি থেকে কবরস্থান। আমরা দেরি করি, এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি না। আমাদের মনে হয় যদি আরো একটু থাকা যায়, আরো কিছু সময় পার করা যায়, তাহলে হয়তো বেটার হতো। বাট অ্যাকচুয়ালি আমাদের লাইফের জার্নি খুব লিমিটেড। আমরা বাড়ি থেকে হয় কবরস্থান বা বাড়ি থেকে শ্মশান, এটাই আলটিমেট জার্নি। ম্যাকবেথ তাকিয়ে দেখো, she should have died hereafter. She should have died hereafter. There would have been a time for such a word. Tomorrow and tomorrow and tomorrow. সে আজ না মরলেও কাল মরতো। এই কথাটা যে সে মারা গেছে, এই কথাটা তুমি আজ আমায় বলছো, এটা তুমি আজ আমায় না বললেও অন্য কোনো দিন অন্য কেউ আমায় বলতো, হয় কাল, না হয় পরশু, না হয় আরো কোনো আগামী দিন। এটাই তো আমাদের জীবন। তারপর বলছে না ম্যাকবেথ, ইটস এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। আমাদের জীবন কি একটা গল্প? সেই গল্প লিখেছে কি একজন ইডিয়েট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। এই জীবনে চিৎকার, চেঁচামেচি, রাগ, ভালোবাসা, কান্না, চিৎকার, আন্দোলন, ঝগড়া, ঘৃণা, বিচ্ছেদ, সব কিছু রয়েছে, বাট অ্যাকচুয়ালি ইট সিগনিফাইজ নাথিং। ওই যে জীবনানন্দের ভাষায়, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আছে, ডানারদ্দের গন্ধ মুছে ফেলেছিল। শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। আমাদের জীবন ওইরকমই, চুপ করে চলে আসবে মৃত্যু, আমরা বুঝতেও পারবো না। আমরা সমস্ত স্মৃতি মুছে ফেলবো, আমরা ফিরে যাব যেখানে এসেছিলাম সেখানে। তাহলে এই চারটে লাইন দেখো, সেই কথাগুলোকেই বলছে। ওই যে সকালবেলার সুন্দর সুমিষ্ট বাতাস, বা চড়ুই পাখিদের কিচিরমিচিরের শব্দ, বা হয়তো মোরগের তীক্ষ্ণ চিৎকার, বা রাজার শিকারীদের যে নাগাড়া, সেই নাগাড়ার শব্দ, এই মানুষগুলোকে যারা এখানে ঘুমোচ্ছে, তাদের ওই মাটির ভেতরের বিছানা থেকে আর কখনোই জাগ্রত করতে পারবে না। এইবারে দেখো গ্রে আস্তে আস্তে মেডিটেটিং করতে শুরু করেছেন, মৃত্যুকে তিনি আস্তে আস্তে তুলে ধরছেন।
তিনি মৃত্যুর কোয়ালিটিগুলোকে দেখাচ্ছেন, যে মৃত্যু কিভাবে সবকিছুকে গ্রাস করে নিতে পারে। নেক্সট চার লাইন আরো খুব সুন্দর। তাদেরকে আর কেউই তুলতে পারবে না। এবার নেক্সট কি বলতে দেখো, ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, or busy housewife ply her evening care. No children run to lips their sire's return, or climb his knees the invite kiss to share. Oh, মন ছুঁয়ে যায় বাবা, লাইনগুলো মন ছুঁয়ে যায়। কি বলছে? বলছে এই লোকগুলোর জন্য আর কখনোই খাবারের জন্য উনুন ধরানো হবে না। অর্থাৎ এই যে মানুষগুলো যারা এখানে শুয়ে রয়েছে, তাদের জন্য কখনোই আর কোনো আগুন জ্বালানো হবে না খাবার তৈরি করার জন্য। অর বিজি হাউসওয়াইফ প্লাই হার ইভিনিং কেয়ার, এই মানুষগুলো যারা এখানে শুয়ে রয়েছে তাদের জন্য কখনোই সন্ধেবেলায় তাদের ওয়াইফরা তাদের কেয়ার করার জন্য ব্যস্ত হয়ে পড়বে না। অর্থাৎ একটা টাইম কি হতো, যখন এরা বেঁচে ছিল, এরা চাষ করে সন্ধেবেলায় যখন বাড়ি ফিরত, তখন তার ওয়াইফ তার কেয়ার নিত, তার ওয়াইফ তার জন্য গরম গরম খাবার তৈরি করে দিত। কিন্তু এখন তো এরা চিরনিদ্রায় নিদ্রিত, এরা ঘুমোচ্ছে, ঘুমের দেশে চলে গেছে, যে দেশ থেকে আর কখনোই ফিরবে না। তাই গ্রে বলছে যে এদের জন্য কখনোই আর কোনো চুলো ধরানো হবে না, এদের জন্য কখনোই কোনো হাউসওয়াইফ অপেক্ষা করে বসে থাকবে না। নো চিলড্রেন রান টু লিপস দেয়ার সায়ারস রিটার্ন, কোনো ছোট সন্তান তার বাবার আশায় ওয়েট করে আর বসে থাকবে না। অর্থাৎ এদের সন্তানেরাও যারা এখানে ঘুমোচ্ছে কবরের তলায়, এদের জন্য আর ওয়েট করে বসে থাকবে না। অর ক্লাইম হিজ নিজ দ্য ইনভাইট কিস টু শেয়ার, বা হয়তো কোনো বাচ্চারাই কে আগে বাবাকে জড়িয়ে ধরে চুমু খাবে, সেই চুমু খাওয়ার জন্য ঝগড়া ঝামেলা করবে না। তাহলে একটা টাইম কি হতো, একটা টাইম যখন এরা বেঁচে ছিল, যখন এরা মাঠ থেকে কাজ করে সারাদিনের কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত, তাদের ছোট ছোট ছেলে মেয়েরা বাবা 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 করে ছুটে আসতো, ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরতো, এবং তারা সবাই চাইতো যে বাবাকে আমি প্রথমে আদর করি, আমি প্রথমে আদর করি। সেই নিয়ে বাচ্চাদের মধ্যে ঝগড়া হতো, হিংসা হতো। তাহলে গ্রে বলছে এখন এদের জন্য আর কোনো বাচ্চাদের মধ্যে কোনো এনভিও হবে না, প্রথম চুমু খাওয়ার কোনো ঝগড়া ঝামেলাও হবে না, এদের জন্য কোনো বাচ্চা আর অপেক্ষাও করে বসে থাকবে না যে আমার বাবা কখন আসবে, কারণ তারা আর সেই দেশে কখনোই যেতে পারবে না। তাহলে এরা না ফেরার দেশে চলে গেছে, সেটা এই দুটো স্ট্যান্ডায় বুঝিয়ে দিল। এই দুটো স্ট্যান্ডায় বুঝিয়ে দিল, স্ট্যান্ডা নাম্বার 5 আর স্ট্যান্ডা নাম্বার 6-এ বুঝিয়ে দিল যে তারা যে দেশে চলে গেছে সেই দেশ থেকে আর কেউ কখনো ফেরে না। তাই এদের জন্য কোনো হাউসওয়াইফও অপেক্ষা করবে না, কোনো বাচ্চাও অপেক্ষা করবে না, এদের জন্য কোনো চুলোও ধরানো হবে না। নেক্সট এবারে এখানে গ্রে কি বলছে, যখন যারা বেঁচে ছিল, যারা আজকে মারা গেছে কবরে শুয়ে আছে, যখন তারা বেঁচে ছিল তারা কি করেছে দেখো। Oft did the harvest to their sickle yield, their furrow oft stubborn glebe has broke. How jocund did they drive their team afield, how about the woods beneath their sturdy stroke. এরা যখন বেঁচে ছিল এরা কি করেছে, কি বলছে, Oft did the harvest to their sickle yield, যখন তারা বেঁচে ছিল
তখন তারা তাদের কাস্তে দিয়ে কত ফসলই না কেটেছে। Their furrow of the stubborn leaf has broke. যখন তারা বেঁচে ছিল তারা তাদের লাঙল দিয়ে কত উঁচু নিচু ঢিবি জমিকেও না চাষ করেছে। How Jokan did they drive their team afield? যখন তারা বেঁচে ছিল সকালবেলায় সবাই মিলে একসাথে দল বেঁধে তারা মাঠে কাজ করতে যেত। How bowed the woods beneath their sturdy stroke? যখন তারা বেঁচে ছিল কত ক্ষমতার সাথে কত আনন্দের সাথে বড় বড় গাছের গুড়িকে কেটে তারা ছোট করে নামিয়ে দিয়েছে তাদের কুড়ুলের মাধ্যমে। অর্থাৎ এই 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার এবং 28 নাম্বার এই 4 লাইনে আমরা কি দেখতে পাচ্ছি যে এই গ্রামের ফোরফাদার্সরা যখন তারা জীবিত ছিল তারা কি করেছে। তারা তাদের কাস্তে দিয়ে অনেক ফসল কেটে হারভেস্ট করেছে। তারা তাদের লাঙল দিয়ে কত জমি না চষেছে। তারা একসাথে আনন্দ করতে করতে মাঠে গেছে। ওই যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তারা কত গাছের গুঁড়িকেই না তাদের কুড়ুলের আঘাতে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু আজ আর তারা এমন জায়গায় চলে গেছে সেখান থেকে তারা কখনোই ফিরতে পারবে না, কখনোই ফিরতে পারবে না। তারা এই যে তাদের সাদা সরল জীবন নিয়ে তারা কত জোকান ছিল, কত আনন্দিত ছিল। তারা এই চাষ করতো যখন হারভেস্ট করাতে আনন্দ ছিল, তারা যখন লাঙ্গল টানতো তাতে তারা আনন্দিত ছিল, তারা যখন গাছ কাটতো গাছ কাটাতেও তারা আনন্দিত ছিল, তারা যখন তাদের মাঠে সবাই মিলে কাজ করতো তাতেও তারা কত জোকান করে করেছে, কত আনন্দের সাথে করেছে। তারা একটুতেই যেন আনন্দিত হতো, ছোটখাটো জিনিস নিয়েই তাদের আনন্দ হতো। এবারে গ্রে এটাই যেই বলেছে, এবারে গ্রে দেখো কি করছে গো, ক্রিটিসাইজ করছে। তাদেরকে ক্রিটিসাইজ করছে ওই সফিস্টিকেটেড মানুষদের। তাহলে অ্যাকচুয়ালি এই যে স্ট্যান্জাগুলো, এই স্ট্যান্জাগুলো একটা ডাইরেক্ট অ্যাটাক, ডাইরেক্ট অ্যাটাক তাদেরকে টু দা সফিস্টিকেশন, টু দা সফিস্টিকেশন SOPHIS of 18th century। তাহলে 18th century যে সফিস্টিকেশন, সেই সফিস্টিকেশনের একটা ডাইরেক্ট অ্যাটাক করছে। তাহলে দেখো গ্রে একজন ট্রানজিশনাল পোয়েট, তিনি নিও ক্লাসিসিজমকে পরিবর্তন করে নতুনভাবে তার কবিতায় সিম্পল থিমকে নিয়ে আলোচনা করছেন। তাহলে সেই সময় যারা অডিয়েন্স তারা তো আলেকজান্ডার পোপকে পড়ে ব্যস্ত, তারা তো ড্রাইডেনকে পড়েছে, তারা মিল্টনকে পড়েছে, তারা জানে পোয়েট্রি মানে হাই এলিভেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে, পোয়েট্রি মানে একটা সফিস্টিকেশন নিয়ে আলোচনা করা হবে, পোয়েট্রি মানে উচ্চ জমিদার ঘরের গল্প হবে। কিন্তু এখানে তো গ্রে সেই গ্রামের স্টোক পোজেস নামে একটা গ্রামের সাধারণ মানুষদের কথা বলছে। তো এই জিনিসটা শুনে সেই সময়কার রিডার হয়তো অদ্ভুত ভাবতে পারে, তাদের হয়তো অদ্ভুত লাগতে পারে। ওই জন্য গ্রে পরের লাইনগুলোতে কি বলছে দেখো, let ambition mock their useful, let not ambition mock their useful toil, their homely joys and destiny obscure, no grandeur here with a disdainful smile, the short and simple annals of the poor। কি বলছে দেখো, let not ambition mock their useful toil, their homely joys and destiny obscure। বলছে ওহে ওহে অ্যাম্বিশিয়াস মেন, এখানে অ্যাম্বিশন মানে অ্যাম্বিশিয়াস মেনদের কথা বলা হয়েছে। এখানেও একটা ফিগার অফ স্পিচ।
সিনেকডোকি, ওয়ান থিং ইজ সেড অ্যানাদার থিং ইজ মিন্ট। এক বলে তুমি যখন আরেক মিনিং করবে তখন তাকে সিনেকডোকি বলা হয়। প্লাস এখানে পার্সোনিফিকেশন, অ্যাম্বিশনকে পার্সোনিফাই করা হয়েছে। গ্রে বলছে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল। কি বলছে? গ্রে বলছে ওহে অ্যাম্বিশিয়াস মানুষ, ওহে উচ্চাকাঙ্ক্ষী মানুষের দল, আমি এই সাধারণ মানুষগুলোর কথা বলছি। এই এদের কথা শুনে তোমরা হাসি তামাশা করো না। তোমরা যারা শহুরে মানুষ, যারা সফিস্টিকেটেড মানুষ, যারা উচ্চাকাঙ্ক্ষী মানুষ, আমি তাদেরকে বলছি যে আমি যে এই লোকগুলোর কথা বলছি, এই লোকগুলো এত ছোটতে আনন্দিত হতো, এদের এই ছোট্ট খাট্ট আনন্দ দেখে তোমরা মজা করো না। দেয়ার হোমলি জয়েস অ্যান্ড ডেস্টিনি অবস্কিওর, তাদের এই আননোন জীবন, তাদের এই ছোটখাটো বাড়ির গল্প, এইগুলোকে দেখে তোমরা মজা তামাশা করো না। তোমাদেরকে মজা তামাশা করতে বারণ করছি, তোমাদেরকে মজা তামাশা করতে বারণ করছি। তারপর কি বলছো দেখো, নর গ্র্যান্ডার হিয়ার উইথ এ ডিসটেন্স স্মাইল দ্য শর্ট অ্যান্ড সিম্পল অ্যানালস অফ দ্য পোর। ওহে গ্র্যান্ডার, ওহে গ্র্যান্ড মানুষের দল। এখানেও সেই সিনেকডোকি, আবার পার্সোনিফিকেশন। গ্র্যান্ডার মানে গ্র্যান্ড মানুষ, যারা মহান মানুষ, যারা সফিস্টিকেটেড মহান মানুষ, তাদেরকে বলছে ওহে মহান মানুষের দল, ওহে শহুরে মানুষের দল, তোমাদের বলছি ডু নট মেক এ স্কর্নফুল স্মাইল, একটা বিদ্রুপের হাসি হেসো না। দ্য শর্ট অ্যান্ড সিম্পল অ্যানালস অফ দ্য পুয়ার, এই গ্রামের মানুষদের এই সাদাসিধে জীবনীর কথা শুনে, অ্যানালস মানে জীবনী, যেগুলো গ্রে বলছে, এই সাদাসিধে মানুষের সাদাসিধে জীবনের কথা শুনে, এই গরিবগুলোর জীবনের কথা শুনে তোমরা বিদ্রুপের হাসি হেসো না, তোমরা এদেরকে নিয়ে মজা করো না। অর্থাৎ গ্রে তো একটা নতুন থিম নিয়ে লিখছে। হয়তো গ্রের এই কবিতা পড়ে সেই সময়কার যারা রিডার, তারা হয়তো হাসাহাসি করতেই পারে, তাদের মনে হতেই পারে যে দূর বাবা, এ আবার কি কবিতা। কবিতা মানে তো সফিস্টিকেশন থাকবে, কবিতা মানে তো জমিদার বাড়ির গল্প থাকবে, কবিতা মানে তো একটা হায়ার থিম নিয়ে আলোচনা হবে। কিন্তু কোথায় এখানে সেই গ্রামের কিছু এঁদো মানুষকে নিয়ে আলোচনা। তাহলে যারা অ্যাম্বিসিয়াস, যারা গ্র্যান্ডার মানুষ, তাদের তো মজা হতেই পারে, তারা হাসতেই পারে। গ্রে বলছে না না, হেসো না, হেসো না। এদের এই ছোটখাটো বাড়ির আনন্দ, এদের এই আননোন লাইফ, এদের এই অবস্কিওর লাইফ, এদের এই অভাগা লাইফ, এদের এই দরিদ্র মানুষগুলো সাদাসিধে আত্মজীবনী, সাদাসিধে জীবনী, আত্মজীবনী নয়, জীবনী, এইগুলোকে দেখে তোমরা হাসি তামাশা করো না। হাসি তামাশা করতে আমি বারণ করছি, হাসি তামাশা করতে আমি বারণ করছি। কেন বারণ করছি? কেন বারণ করছে দেখো, পরবর্তী 4 লাইনেই বলে দিচ্ছে। দ্য boast of heraldry, the pomp of power, and all that beauty and all wealth ever gave, awaits alike the inevitable hour, the paths of glory lead but to the grave. এবার বোঝো কেন হাসাহাসি করতে বারণ করলো, তাকে এক্সপ্লেন করে দিচ্ছে কেন বারণ করলো। কারণটা কি গো? তোমরা যারা হাসাহাসি করছো, তোমাদের বলছি হাসাহাসি করো না। হাসাহাসি করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? দ্য বোস্ট অফ হেরাল্ড্রি, দ্য পম্প অফ পাওয়ার, তোমার যত দম্ভ, তোমার যত ক্ষমতার অহংকার, তোমার যত পরিবারের একটা অহংকার,
অ্যান্ড অল দ্যাট বিউটি, তোমার যত সৌন্দর্য, অল দ্যাট ওয়েলথ এভার গেভ, এবং তোমার যত সম্পত্তি রয়েছে, অ্যাওয়েটস অ্যালাইক দ্য ইনএভিটেবল আওয়ার, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে একটা অবশ্যম্ভাবী সময়ের জন্য। দ্য প্যাথস অফ গ্লোরি, তোমার জীবনে যতই মান সম্মান, যত উচ্চতায় তুমি চলে গেছো, তুমি বিরাট পপুলার হয়ে গেছো, লিড বাট টু দ্য গ্রেভ, তারা সবাই কিন্তু একদিন ওই কবরে গিয়েই মিলিত হবে। ওই যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, যাবো তো শুধু এইটুকু, বাড়ি থেকে শ্মশান, আরো একটু দেরি করলে হয় না, আরো এক কাপ চা, আরো দুটো সিগারেট, আরো একটু দেরি করলে হয় না। ওই যে ম্যাকবেথের কথা, হি শুড হ্যাভ ডায়েড হিয়ার আফটার, সে আজ না মরলেও কার মরতো, দেয়ার উড হ্যাভ বিন এ টাইম ফর সাচ এ ওয়ার্ড, এই যে তুমি মৃত্যু সংবাদটা তার আজকে আমাকে দিলে, আজকে না হলেও আমি আগামীকাল শুনতাম, টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো, হয় কাল মরতো, না হয় পরশু, না হলে আরো কোনো একদিন। ওই যে জীবনানন্দ দাশের কথায়, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, তাই না? তাহলে গ্রে দেখো এটাই বলছে, দ্য বোস্ট অফ হেরাল্ড্রি, তোমার দম্ভ, তোমার পারিবারিক দম্ভ থাকতেই পারে, দ্য পম্প অফ পাওয়ার, ক্ষমতার অহংকার থাকতেই পারে, অ্যান্ড অল দ্যাট বিউটি অ্যান্ড অল দ্যাট ওয়েলথ এভার গেভ, তোমার সৌন্দর্য রয়েছে, তোমার সম্পত্তি রয়েছে, তারও একটা পাওয়ার তোমার মধ্যে থাকতেই পারে, কিন্তু জেনে রেখো, অ্যাওয়েটস অ্যালাইক দ্য ইনএভিটেবল আওয়ার, তোমার সমস্ত দম্ভ, সমস্ত ক্ষমতা, সমস্ত সৌন্দর্য, সমস্ত সম্পত্তি সবই একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে। সেই সময়টা কি গো? তার পরের লাইনে বলছে, দ্য প্যাথস অফ গ্লোরি, তুমি যে জীবনে এত গ্লোরিয়াস একটা নাম করেছো, তুমি যে ভাবছো আমি বিরাট উঁচু হয়ে গেছি, বিরাট ফেমাস সেলিব্রিটি, লিড বাট টু দ্য গ্রেভ, তারা একদিন গিয়ে ওই কবরে মিলিত হবে। জেনে রাখবে বাবা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, অমর কেউ কোনোদিন কোথায় রইবে না। ডেথ ইজ দ্য বিএন্ড অ্যান্ড বি অল অফ লাইফ, মৃত্যুই জীবনের একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। জীবনের একমাত্র সত্য কি? মৃত্যু। যে জন্মাবে তার মৃত্যু হবে। নরেন্দ্র মোদীও মরবে একদিন, মমতা ব্যানার্জিও মরবে, মুকেশ আম্বানিও মরবে, রতন টাটাও মরবে, বিল গেটসও মরবে, অভিজিৎ ঘোষালও মরবে, প্রত্যেককেই মরতে হবে। উই হ্যাভ টু ডাই ওয়ান ডে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে। জন্ম সত্য নয়, সবার জন্ম হয় না, অনেকে পেটের ভেতরেই মারা যায়, কিন্তু মৃত্যু সবার ক্ষেত্রে সত্য। এই পৃথিবীতে যে সৃষ্টি হয়েছে, এই ইউনিভার্সে যার সৃষ্টি হয়েছে, তার ধ্বংস হবেই বাবা, কখনো কনস্ট্যান্ট কেউ থেকে যেতে পারবে না। সেটাই বলছে। তোমার আত্মহংকার, বংশ পরিচয়, ক্ষমতা, সৌন্দর্য, তোমার সম্পত্তি, তোমার মান সম্মান, তোমার সেলিব্রিটি, কিচ্ছু থাকবে না। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, এসেছিলে খালি, ওই খালি পাঠিয়ে দেবে, কিচ্ছু রাখবে না শরীরে, সব খুলে নেবে। যেমন খালি হাতে এসেছিলে, খালি হাতে চলে যাবে। খালি হাতে আয়ে থে হাম, খালি হাতে যায়েঙ্গে, পরিষ্কার কথা। সেটাই বলে দিল, সেটাই বলে দিল যে তোমরা দাম্ভিক মানুষেরা দম্ভ করো না। দম্ভ করে কি হবে? দম্ভ করে কিছুই হবে না। সবাই তো ওয়েট করছো, সবাইকে তো একদিন যেতে হবে, তাই না? যেতে হবেই। নেক্সট দেখো পরবর্তী 4 লাইনে কি বলছে।
ভালো করে বুঝবে। Nay, you are a proud, impute to these the fault. If memoir over their tomb no trophies raise, where through the long drawn hazel and fretted vault, the pelling anthem swells the note of praise. কি বলছে দেখো, এই যে আমি তোমাদের বলছি, এই যে দাম্ভিক মানুষের দল, আমি তোমাদের বলছি, তোমরা হয়তো এই গ্রামের সাদাসিধে মানুষগুলোর দোষ খুঁজে বেড়াচ্ছ, তাই না? তোমরা হয়তো ভাবছো ইফ মেমোয়েড ওভার দেয়ার টম নো ট্রফিস রেস, এই গ্রামের লোকগুলোর কবর রয়েছে, কবরগুলো শুধু মাটি দিয়ে ঢাকা, কেন এই কবরগুলো সাজানো গোছানো নয়? কেন এই কবরগুলোতে কোনো ভালো মেমোয়ে রাখা নেই? দেখো, শহরের যদি আমি কবর রাখি কেমন হবে, একবারে ঢালাই করা, আমি একে দেখাচ্ছি, একবারে ঢালাই করা হবে কবর, ভালো করে সাজানো হবে, একবারে সিমেন্ট দিয়ে ঢালাই করা, এখানে একটা ভালো রকম টমস্টোন লাগানো থাকবে, যার মধ্যে অনেক কিছু লেখা থাকবে, প্লাস এখানেও খোদাই করে অনেক কিছু লেখা থাকবে। এটা শহরের মানুষের কবর। কিন্তু গ্রামের মানুষের কবরটা কেমন, এই মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, না সেখানে কোনো টমস্টোন আছে, না কিছু লেখা রয়েছে, সেখানে ঝোপঝাড় জন্মে গেছে, ঘাসপালা জন্মে গেছে, সেখানে গাছপালাতে ভরে গেছে। কবি বলছে, ও হে অহংকারী মানুষের দল, তোমরা হয়তো ভুল ভ্রান্তি খুঁজছো, তোমরা হয়তো ভাবছো আরে বাবা এখানে লোকের কবর রয়েছে, এদের কবরে কোনো ট্রফি নেই, কোনো মেমোরি নেই, কিছুই নেই, কোনো কিছু লেখা নেই, এ আবার কি ব্যাপার, এ আবার কি ব্যাপার? Where through the long drawn hazels and fretted vault, তাই না? The pealing anthem swells the note of praise. তাহলে এদের জন্য কোনো ভালো চার্চও নেই, যে চার্চের ভালো একটা হল রুমও নেই, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের জন্য কেউ অ্যানথেম গাইবে। অর্থাৎ খ্রিস্টানদের নিয়ম আছে, কেউ মারা গেলে কি হয়, সবাই চার্চ রুমে আসে, চার্চের বিরাট একটা রুম আছে, চার্চের বিরাট একটা রুম থাকে, হল রুম বলা হয় তাকে, সেই হল রুমে সবাই আসে, হল রুমে এসে সবাই জড়ো হয়, জড়ো হয়ে ওই লোকটার সম্পর্কে সবাই ভালো ভালো কথা বলে, কেউ লোকটাকে নিয়ে কোনো গান গায়, লোকটার জন্য প্রে করা হয়, তারপর তার কবর দেওয়া হয়। কিন্তু গ্রে যেখানে আছেন সেখানে একটা ভাঙা চোরা চার্চ, সেখানে ওই ঝকঝকে শহুরে চার্চ নেই। ঝকঝকে শহুরে যখন চার্চ নেই, এখানে কোনো হল রুমও নেই, এখানে কোনো কেউ মারা গেলে ওইভাবে তার জন্য হল রুমের মধ্যে বিরাট ভালো ভালো কথা বলার, তাকে নিয়ে অ্যানথেম গাওয়ার, গান গাওয়ারও কোনো ব্যাপার ট্যাপার নেই, তার মৃত্যুবার্ষিকীতে প্রত্যেকবার তাকে নিয়ে গান করা, তাকে দোয়া করা, এইসব কিছু ব্যাপার নেই। তাহলে কবি বলছে, ও হে শহরে মানুষের দল, ও হে অহংকারী মানুষের দল, তোমরা হয়তো ভাবছো এ আবার কেমন কবর, তোমরা হয়তো আমার কবিতা পড়ে ভাবছো এ আবার কেমন কবর, যে কবরে না কোনো টম্ব আছে, না কোনো ট্রফি আছে, অর্থাৎ এরকম কোনো সাজানো গোছানো ট্রম্ব বা ট্রফি রয়েছে, না এদের কোনো লম্বা লম্বা হলরুম রয়েছে চার্চের মধ্যে, যেখানে তাদের জন্য তাদের নামে ভালো প্রশংসা করা হবে, তাদের মৃত্যুবার্ষিকীতে তাদের নামে অ্যানথেম গাওয়া হবে, এ কিছুই নেই, এ আবার কেমন কবর? তোমরা হয়তো এটাই ভাবছো, অহংকারী মানুষের দল। সেই সমস্ত সফিস্টিকেটেড মানুষদের ক্রিটিসাইজ করছে গ্রে। তারপরেই বলছে, কি বলছে গো,
তারপরেই বলছে দেখো, ক্যান স্টোরিড আর্ন অর অ্যানিমেটেড বাস ব্যাক টু ইটস ম্যানশন কল দ্য ফ্লিটিং ব্রিড, ক্যান অনার্স ভয়েস প্রভোক দ্য সাইলেন্ট ডাস্ট, অর ফ্ল্যাটারি সুদ দ্য ডাল কোল্ড ইয়ার অফ ডে। সব এখানে পার্সোনিফিকেশন, অনার কে পার্সোনিফিকেশন, ফ্ল্যাটারি কে পার্সোনিফিকেশন, ডেথ কে পার্সোনিফিকেশন, সব কি পার্সোনিফিকেশন। কি বলছে দেখো, রে বলছে ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো এদের কবরে কিছুই নেই, না এদের জন্য কোনো সাজানো গোছানো কবর রয়েছে, না এদের জন্য কোনো হল রুম রয়েছে যে হল রুম ডেকোরেটেড করা থাকবে, সাজানো গোছানো একটা হল রুম, সেরকম কিছুই নেই। এবার গ্রে কোশ্চেন করছে, তাদেরকে কোশ্চেন করছে, ওই সমস্ত সফিস্টিকেটেড মানুষকে, যে আচ্ছা বলো তো, ওই যে তোমাদের কবরে খুব সুন্দর করে তোমাদের গল্প লেখা রয়েছে, খুব সুন্দর করে বিভিন্ন ছবি আঁকা রয়েছে, তাহলে সে তাতে কি কোনো লাভ হয়েছে? তাতে তোমাদের যে প্রাণবায়ু যেটা বেরিয়ে গেছে সেটা কি আর ফেরত এসেছে? সত্যিই তো বাবা, কবরটাকে যদি আমি কোটি টাকার সোনা দিয়ে মুড়িয়ে দিই, কোনো কি লাভ আছে? কোনোই তো লাভ নেই। তাহলে এই গ্রামের মানুষগুলোর কবরগুলো মাটি দিয়ে ঢিপি করে তৈরি করা, আর হয়তো শহরের মানুষদের কবর সিমেন্ট দিয়ে বাঁধানো, সেখানে অনেক কিছু লেখা আছে, তাদের স্মৃতিসৌধ করা আছে, কিন্তু গ্রামের লোকগুলোর কবরগুলো একবারই মাটি দিয়ে ঢাকানো ঝোপঝাড় হয়ে গেছে। কিন্তু তুমি সোনা দিয়েই মোড়াও আর হিরে দিয়েই মোড়াও আর যতই লেখো যাই করো, ওই যে ফ্লিটিং ব্রিথ, যে প্রাণবায়ু বেরিয়ে গেছে, সে প্রাণবায়ু কি আর সেই বাড়িতে ফেরত আসবে? অর্থাৎ সেই বডিতে কি আর ফেরত আসবে? কখনোই আসবে না। নেক্সট বলছে, ক্যান অনার্স ভয়েস প্রভোক দ্য সাইলেন্ট ডাস্ট, সাইলেন্ট ডাস্ট মানে ডেথ। বা এই যে তোমার এত সম্মান, তোমার সম্মান কি মৃত্যুকে রিকোয়েস্ট করে জীবনটাকে ফেরিয়ে নিয়ে আসতে পারবে? তোমার এই যে সম্মান, সম্মানকে পার্সোনিফাই করা হয়েছে, অর্থাৎ তোমার যে এত সম্মান, তোমার এত অনার, সেই অনার দিয়ে তোমার মৃত্যুকে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে? এই যেমন দেখো অ্যালবার্ট আইনস্টাইন, তিনি তো এত সম্মানীয় মানুষ, তিনি তো মারা গেছেন আজ, অনেকদিন আগে মারা গেছেন, তার সম্মান দিয়ে কি তাকে আর ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে? পসিবল নয়। তারপরে লাইন বলছে, অর ফ্ল্যাটারি সুদ দ্য ডাল কোল্ড অফ ডেথ, বা তোষামত করে করে কখনো কি মৃত্যুর কানে তুমি ডাল গলাতে পারবে? অর্থাৎ আমরা তো কত তোষামত করি, কিন্তু মৃত্যুকে কোনো তোষামতকারী কোনো তোষামত করে এই মৃত্যুর কাছ থেকে জীবনকে নিয়ে আসতে কি পারবে? পারবে না। তাহলে গ্রে সেই সমস্ত অনারেবল মানুষদের, সেই সমস্ত অহংকারী মানুষদের, সেই সমস্ত তোষামতকারী মানুষদের, যারা পায়ে তেল মারে, অনেকেই পায়ে তেল মারে না, তেল মেরে দেখবে বড় বড় জায়গায় পৌঁছে যায়, বিরাট ডায়লগবাজি মারে, তো গ্রে তাদেরকে বলছে যে ওহে তোমরা, তোমরা যারা অহংকারী মানুষ, তোমরা যারা সম্মানীয় মানুষ, তোমরা যারা তোষামতকারী, তোমাদের তো এত বড় বড় কবর রয়েছে, সোনায় বাঁধানো কবর, কিন্তু যে প্রাণবায়ু বেরিয়ে গেছে সেই প্রাণবায়ু কি আর সেখানে ফেরত আসে? এই যে তোমাদের এত সম্মান, তোমাদের সেই সম্মানকে কাজে লাগিয়ে কখনোই কি তোমরা মৃত্যুর মুখ থেকে জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছ? বা এই যে তোমরা রাজাকে, মহারাজাকে, জমিদারকে তোষামত করে বিরাট জায়গায় পৌঁছে গেছো, তো তোমরা কি মৃত্যুর কানে তোষামত করে জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? পারবে না। তাই বড় হল রুমেরও প্রয়োজন নেই, ভালো বাঁধানো কবরেরও প্রয়োজন নেই। মরে গেলে আর কিসে কি যাই আসে বলো তো বাবা? মরে গেলে সে তো আর কিছুই বুঝতে পারবে না, তাকে কবর দিলে দিলে,
তাকে আগুনে পোড়ালে তার আর কিচ্ছু যায় আসে না, কারণ তার প্রাণবায়ু আর কোনো মতেই ফিরবে না। তাকে তুমি যাই করো, মরে গেছে না, গল্প শেষ। ইটস এ টেল told by an idiot full of sound and fury signifying nothing. এটা একটা গল্প, যে গল্পের লেখক হচ্ছে একজন ইডিয়েট। চিৎকার চেঁচামেচিতে ভরা গল্প আমাদের জীবন, কিন্তু কোনো মানেই নেই। ওকে, তাহলে আজকে আমরা এখানেই রাখলাম, অর্থাৎ এই লাইনে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম।